স্টুডেন্টস, আজ আমি তোমাদের জিওগ্রাফি অনার্সের সেমিস্টার 2 এর জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। কজেস অফ ভেরিং ডিস্ট্রিবিউশন অফ পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা বন্টনের অসম বন্টনের কারণ। জনসংখ্যা যে সারা পৃথিবী জুড়ে সব জায়গাতে সমান নয়, বা তোমরা যদি ভারতের রেসপেক্টেও ভাবো, বুঝতেই পারবে যে জনসংখ্যা টোটাল ভারতের মধ্যে সব জায়গায় সমান জনসংখ্যাও যুক্ত নয় বা জনঘনত্বযুক্তও নয়। সুতরাং এই যে জনসংখ্যা বন্টনের অসম কারণকে কটি ভাগে ভাগ করা যায় বা অসম কারণ সম্পর্কে কি যেন লেখো। এই প্রশ্নটা যদি পরীক্ষার সময় আসে, তাহলে তোমরা প্রথমে এইরকম একটা ছক বানিয়ে নেবে। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যাবে যে তুমি কটা পয়েন্ট লিখতে চাইছো বা কি ধরনের অ্যান্সার তোমার হবে, সেটা তুমি পরীক্ষক অর্থাৎ যে খাতা দেখবে সে বুঝতে পারবে। তো তোমরা যে প্রথমে যে পয়েন্টটা দেবে সেটা হচ্ছে প্রাকৃতিক কারণ এবং সাংস্কৃতিক কারণ। প্রাকৃতিক কারণ মানে হচ্ছে যেগুলো ন্যাচারাল, অর্থাৎ প্রকৃতির জন্যই জনসংখ্যা বন্টনের যে তারতম্য কারণ হচ্ছে প্রকৃতি নিজেই তার খামখেয়ালির জন্য বা নিজের জন্যই যে জনসংখ্যাকে নিজের জায়গাতে রাখছে, সেটাকে আমরা প্রাকৃতিক কারণ বলে থাকি। তার মধ্যে প্রথম পয়েন্টটা হচ্ছে ভূমিরূপ, অর্থাৎ ভূমিরূপ যেমন হবে বা ভূমিরূপের ভিত্তিতে আমরা জানি ভূমিরূপ অর্থাৎ জিওমরফোলজি 3 ধরনের হয়ে থাকে: পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল ও মালভূমি অঞ্চল। তোমরা সবাই জানো যে পার্বত্য অঞ্চলের তুলনায় সমভূমি অঞ্চলের জনসংখ্যা অনেক বেশি। সুতরাং তোমরা লিখতেই পারো যে পার্বত্য অঞ্চলের বন্ধুর ভূপ্রকৃতি এবং দুর্গম যোগাযোগ ব্যবস্থার জন্য এখানে জনবসতি কম, কিন্তু সমভূমিতে জনবসতি তুলনামূলকভাবে বেশি। তো ভূমিরূপকে যদি আমরা আবার দুটো ভাগে ভাগ করে দেখি, ভূমির উচ্চতা ও ঢাল। আগে যে পয়েন্টটা বললাম সেটা ভূমিরূপ অথবা ভূমির উচ্চতা ও ঢালের মধ্যে দুটোকে অ্যাডজাস্ট করে লিখতে পারো। এবং পরের যে পয়েন্টটা হচ্ছে সূর্যের পরিপ্রেক্ষিতে বসতি, অর্থাৎ সূর্যরশ্মি আমরা যেদিকে, সূর্যের প্রথম আলো যেদিকে পড়বে সেই দিকটা, অর্থাৎ পূর্ব দিকে আমরা কোনো বাড়ি ঘরের মুখ বানাবো না। আমরা সবসময় বা যেদিক থেকে শীতল বাতাস বয়ে যায় সেই দিক থেকে কখনোই আমরা বাড়ির মুখ বানাবো না। এই জন্যই দেখবে যে আমাদের এই গাঙ্গেয় উপত্যকার বাড়িগুলো দক্ষিণমুখী হয়ে থাকে, অর্থাৎ দক্ষিণমুখী বাড়ি মানে হচ্ছে সবসময় বিকেলবেলাতে যে মনোরম হাওয়াটা আমরা বয়ে যাই জলভাগ থেকে স্থলভাগের দিকে, সেটা আসার জন্য আমাদের বাড়িগুলো দক্ষিণ দুয়ারই হয়ে থাকে। ঠিক আছে, এই রকম করে এখানে উদাহরণ দিয়ে তোমরা লিখতে পারো। তারপরে আসি জলবায়ু। জলবায়ু হচ্ছে আমরা দেখি যে চরমভাবাপন্ন জলবায়ু অঞ্চল, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। এই নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি জনঘনত্বপূর্ণ অঞ্চল, যেখানে জনবসতি প্রত্যেকটা না চরম উষ্ণতা না চরম শীতকাল। তো নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ, এমন জলবায়ু অঞ্চলে জনবসতি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। আবার চরমভাবাপন্ন অঞ্চলে জনবসতি দেখতে না পাওয়া গেলেও, যেহেতু চরমভাবাপন্ন অঞ্চল কোস্টাল এরিয়া অঞ্চলের অন্তর্গত, তো আমরা সেখানেও জনবসতি প্রায় দেখতে পাই। এখানে বিকেলবেলার দিকটাতে একটু আমরা মনোরম পরিবেশ পেয়ে থাকি। মৃত্তিকা, তোমরা জানো যে যদি আমরা ভারতবর্ষের রেসপেক্টে ধরি, তাহলে বুঝতে পারছো যে মৃত্তিকা কৃষিকাজের জন্য একটা বিশাল ভূমিকা গ্রহণ করে। তাই উর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলে, যে সমস্ত অঞ্চল উর্বর মৃত্তিকা যুক্ত বা কৃষিকাজের পক্ষে উপযুক্ত, সেই অঞ্চলে হচ্ছে জনবসতি বেশি লক্ষ্য করা যাবে। ঠিক আছে, যেটা উদাহরণ দিয়ে তোমরা লিখতে পারো যে মৃত্তিকা উর্বর হওয়ার জন্য গাঙ্গেয় উপত্যকায় জনসংখ্যা অনেক বেশি। ঠিক আছে, তেমনিভাবে যদি আমরা দেখি পার্বত্য অঞ্চলে যেখানে হচ্ছে শিরোজেম মাটি রয়েছে, সেখানে তুলনামূলকভাবে জনবসতি কম। জলাশয়ের ভিত্তিতে, একটা জলাশয়কে কেন্দ্র করেও আমরা জনবসতি লক্ষ্য করতে পারি। অর্থাৎ জলাশয়টা জল নিকাশি ব্যবস্থা, ভৌম জলস্তরের গভীরতা প্রভৃতির হিসাবেও আমরা জনসংখ্যার বিন্যাস লক্ষ্য করতে পারি। জল নিকাশি ব্যবস্থা যেখানে বেশি, সেখানে জলাভূমি, ঝোপঝাড় প্রভৃতি জনবসতি গড়ে ওঠার পক্ষে এক বাধা স্বরূপ হয়ে উঠেছে। আবার যেখানে ভৌম জলের গভীরতা বেশি, অর্থাৎ পানীয় জলের যেখানে অভাব থাকে না, সেখানে জনবসতি তুলনামূলক
তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে। ঠিক আছে, তারপরে পয়েন্ট তোমরা লিখতে পারো শক্তি সম্পদ, অর্থাৎ এই যে খনিজ পদার্থকে কেন্দ্র করে বা খনিজ পদার্থকে ভিত্তি করে যে সমস্ত বসতিগুলো, সেই সমস্ত অঞ্চলে আমরা জনবন্টনের অসম কারণ হিসাবে বুঝতে পারি। যেরকম যেখানে আমাদের খনিজ সম্পদ বেশি, সেই সমস্ত অঞ্চলে খনিজকে উত্তোলন করার জন্য বা সেই খনিজটাকে শিল্পকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সেই অঞ্চলগুলিতে শক্তি সম্পদের পরিমাণ অনেক অনেক বেশি হয়ে থাকে, সেখানে জনবসতি অনেক বেশি হয়ে থাকে। তেমনিভাবে আমরা যদি সেকেন্ড পয়েন্টের দিকে চলে আসি, সেটা হলো সাংস্কৃতিক কারণ। সাংস্কৃতিক মানে হচ্ছে যে কারণগুলো মানুষ নিজেদের প্রয়োজনে তৈরি করে, সেইগুলোকেই আমরা সাংস্কৃতিক কারণ বলে থাকি। যেরকম জীবিকার সুবিধা, যে অঞ্চলগুলোতে আমরা বুঝতেই পারছি যেখানে জীবিকা সুযোগের জন্য অনেকেই পরিব্রাজন করে থাকে গ্রাম থেকে শহরে, তো যেখানে জীবিকার সুযোগ সুবিধা বেশি, শুধুমাত্র শহর অঞ্চলে নয়, যে দেশে জীবিকার সুযোগ সুবিধা বেশি সেখানেই আমরা জনবসতি অনেক বেশি লক্ষ্য করতে পারবো। তাহলে অসম জনবন্টনের মধ্যে জীবিকার সুযোগও আমরা রাখতে পারি। এখানে উদাহরণস্বরূপ তোমরা বলতে পারো যে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত মেট্রোপলিটন সিটিগুলো রয়েছে সেখানে জনবসতি অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারি তুলনামূলকভাবে গ্রামের তুলনায়। প্রশাসনিক শহর, যেখানে একটা দেশের প্রশাসন চলে বা প্রশাসন চালায় তাকে বলা হয় প্রশাসনিক শহর। যেরকম দিল্লি, তোমরা জানো দিল্লি জনঘনত্বে বা জনসংখ্যার নিরিখে অন্যান্য শহরের তুলনায় অনেক অনেক বেশি, যেখানে প্রশাসনিক সমস্ত রকমের কার্যকলাপ চালানো হয়ে থাকে। ঠিক আছে, সেরকম যদি রেসপেক্ট আমরা ধরি, যেরকম ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল যেহেতু কলকাতা, সেখানে জনবসতি বেশি। বিহারের ক্যাপিটাল পাটনা, সেখানে জনবসতি বেশি। অর্থাৎ প্রশাসনিক শহরগুলোতে আমরা জনবসতি বেশি দেখতে পাই। তারপরে আছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা একটা ভীষণ ভূমিকা পালন করে, কারণ যেখানে যোগাযোগ ব্যবস্থা বেশি সেখানে মানুষজন সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে পারে, তাদের খাদ্য সামগ্রীর কোনো অসুবিধা হয় না। তোমরা এখনই দেখতে পাচ্ছ যে সিকিমে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্যে ওখানে যে সমস্ত যে ন্যাশনাল হাইওয়েটা রয়েছে সিকিমের সঙ্গে দার্জিলিংকে কানেক্ট করা, সেই হাইওয়েটাই বন্ধ, ধসের ফলে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। সিকিম আজ থেকে প্রায় 5-6 দিন ধরে কোনো এখান থেকে, অর্থাৎ ওদের তো সাপ্লাই শহর কলকাতাই হয়, তো কলকাতা থেকে কোনো রকম সামগ্রী ওখানে যেতে পারছে না, তো ফলে যে কোনো জিনিসের ওখানে প্রচুর পরিমাণে দাম বেড়ে যাচ্ছে, বা ওখানে যে সমস্ত পর্যটক শিল্প, যেহেতু ওখানে পর্যটকরা সব আটকা পড়ে আছে। এটাও তোমরা উদাহরণস্বরূপ পরীক্ষার সময় লিখতে পারো। ধর্মীয় স্থান, যে কোনো ধর্মীয় স্থানকে কেন্দ্র করে ও সেই রকম জনবসতি অনেক বেশি লক্ষ্য করা যায়। যেরকম আমাদের এখানে লখনৌ, বেনারসে, এই সমস্ত জায়গাগুলোতে অনেক বেশি ধর্মাবলম্বী মানুষ বা অনেক বেশি জনবসতি লক্ষ্য করা যায়। এখানে ধর্মের স্থানে বিভিন্ন রকমের সামগ্রীকে বিক্রি করার জন্য বা পুণ্যার্থী যাদের রয়েছে তাদেরকে আবাস দেওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে জনবসতি লক্ষ্য করা যায়। তেমনিভাবে সরকারি ও বেসরকারি নীতি, যে জায়গাতে যে দেশে সরকারি বা বেসরকারি নীতিগুলো মানুষের জন্য তৈরি করা হয়, অর্থাৎ মানুষের সুবিধার্থে, সেই সমস্ত দেশে আমরা জনসংখ্যার পরিমাণ অনেক বেশি লক্ষ্য করতে পারি। শিক্ষা কেন্দ্র, তোমরা বুঝতেই পারছো আমাদের পৃথিবীর মধ্যে তক্ষশিলা নালন্দা যে বিশ্ববিদ্যালয়, সেটা সবথেকে প্রথম বিশ্ববিদ্যালয় আমাদের ভারতবর্ষেই গড়ে উঠেছিল। তো সেই শিক্ষা কেন্দ্রে প্রচুর পরিমাণে বিদেশিরা তখন এসে শিক্ষা গ্রহণ করত। তেমনি বর্তমানেও যে সমস্ত অঞ্চলে শিক্ষা কেন্দ্র রয়েছে সেখানে জনবসতি অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, যেরকম তোমরা বুঝতেই পারছো লন্ডনে স্কুল অফ ইকোনমিক্সের জন্য সেখানে প্রচুর পরিমাণে লোকজন যায়। অক্সফোর্ড ইউনিভার্সিটি বা আমাদের ভারতবর্ষেও যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, শান্তিনিকেতন, ক্যালকাটা ইউনিভার্সিটি, এখানকার ইউনিভার্সিটিগুলোর জন্য বা শিক্ষাকেন্দ্রের জন্য এখানে প্রচুর পরিমাণে মানুষজন বসতি লক্ষ্য করা যেতে পারে। শিল্পকেন্দ্র, এই কাঁচামালকে উৎপাদন করে যে শিল্প স্থাপন করা হয়, সেই শিল্প স্থাপনের জন্য জনবসতি অনেক বেশি আমরা লক্ষ্য করতে পারি। শিল্পকেন্দ্রে যেহেতু প্রচুর পরিমাণে মানুষের লেবারের চাহিদা হয়ে থাকে, তো সেই লেবারের যোগানের জন্য বা লেবারদের জন্য এই শিল্প কেন্দ্রগুলি জনবসতিপূর্ণ হয়ে থাকে। ঠিক আছে, যেরকম তোমরা বলতে পারো দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত শিল্পকেন্দ্রের জন্য প্রচুর জনবসতি লক্ষ্য করা যায়। তেমনিভাবে প্রযুক্তিবিদ্যা মানে হচ্ছে যেখানে টেকনোলজিক্যালি অনেক বেশি ফাস্ট বা যেখানে টেকনোলজিক্যালি অনেক বেশি ডেভেলপ করেছে সেই দেশগুলোতে বা সেই অঞ্চলগুলোতে বা সেই শহরগুলোতে আমরা অনেক বেশি জনবসতি লক্ষ্য করতে পারি। যেরকম বেঙ্গালুরু, চেন্নাই, এই সমস্ত জায়গায় পূর্বের তুলনায় এখন বর্তমানে জনসংখ্যা অনেক বেশি, কারণ ওরা টেকনিক্যালি অনেক বেশি স্ট্রং হচ্ছে। সুতরাং
সুতরাং তোমরা যদি এই রকমভাবে এই প্রশ্নটার উত্তর লিখতে পারো, এবং এটা তোমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন এতগুলো পয়েন্ট দিয়ে, তাহলে তো আশা করছি উদাহরণ দিয়ে লিখলে ভীষণ একটা ভালো মার্কস উঠবে। তো যদি আমার এই চ্যানেলটা স্টুডেন্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, আর একটা করে লাইক করে দিও, ঠিক আছে? তো তোমাদের আর কোনো প্রয়োজনীয় প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানিও, আমি সেই উত্তরটা রেডি করার চেষ্টা করব। থ্যাংক ইউ।